হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যাকে নিয়ে আমরা কথা বলবো, একজন জনপ্রিয় একজন অভিনেত্রী তাসমিতা শিমু আপু। তার কাছ থেকে আমরা আজকে অজানা অনেক কথা জানবো এবং যার গাড়িতে করে আমরা বসে আছি তারই এটা গাড়ি, তিনি ড্রাইভিং সিটে বসে আছেন। আমরা জানবো শিমু আপু যে আপনি একজন অভিনেত্রী, কিন্তু আপনি এই অভিনয় জগতে এসে এই অভিনয় করে আপনি এই গাড়িটা এত টাকা দিয়ে কিভাবে এই গাড়িটা কিনলেন। আগেও আপনার অনেক কথা শুনেছি, টোটাল আপনার মিডিয়া নিয়ে, আপনার ক্যারিয়ার নিয়ে, আপনি সাতাও সিনেমাও করেছেন, অসংখ্য নাটকে কাজ করেছেন, থিয়েটার করে আসছেন। আজকে আমরা তার কাছ থেকে শুনবো। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। টিপুর প্রথম কোশ্চেনের আনসারটাই আমি প্রথম দিচ্ছি, হ্যাঁ, কারণ এটা অনেক বেশি দর্শকের প্রশ্ন যে সে হচ্ছে গাড়িটা আমি মিডিয়াতে কাজ করে কিনি নাই। আমি মিডিয়াতে এমন বড় কিছু হয়ে যায় নাই যে আমি একটা গাড়ি কিনবো। আমি যদিও 97 থেকে মিডিয়াতে আছি, র্যাম্প থেকে শুরু করে তারপর থিয়েটার থেকে কিছুদিন অ্যাক্টিং, তারপর মনে হলো যে অ্যাক্টিং আমার জন্য না, আমার ক্যামেরা ফেস ভালো না বা আমি দেখতে সুন্দর না। সো দেন আমি ক্যামেরার পিছনে কাজ করা শুরু করলাম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো যেটা হলো যে আমাদের মিডিয়াতে সবাই কাজ করে, অনেক অনেক বেশি কাজ করে। আমি মোটেও বেশি কাজ করি না। আমি যখন অ্যাসিস্ট করতাম তখন মোটামুটি ভালো কাজ ছিল, বাট একটা গাড়ি কেনার মতো কাজ আমি কখনো করি নাই, কারণ আমি হাই হ্যালো খুব কম করি, আমার এই অভ্যাসটা নাই। তো যখন আমাকে কেউ যদি মনে করে যে না, তাসমিতাকে নিয়ে কাজ করি, ও কাজ করে, ডেডিকেশন আছে ওর, সো আমাকে যখন ওরা নেয় আমি কাজ করি। তো যাই হোক, গাড়ি কেনার স্বপ্ন আমার আগেই ছিল। আমি 2005-এ ড্রাইভিং শিখি। যখন শুটিং থেকে ফিরতে অনেক লেট হয়ে যায়, শুটিং ইউনিটের গাড়ি আমাকে পিক করতে ড্রপ করতে যায় হচ্ছে পুরান ঢাকা। এটা খুব ব্যাকওয়ার্ড একটা জায়গা। সো অনেক সময় এমন হয়েছে যে একা আমাকে সিএনজি করে আসতে হতো। তখন তো সিএনজির ছিল না, মানে কি বলে এটাকে, দরজা ছিল না, রাইট? তো দুই পাশে যে স্কুটার, ইয়েলো কালার স্কুটার দুই পাশে, তাই ভয় লাগতো। তখন মনে হলো যে আচ্ছা আমি ড্রাইভিং শিখি, যেহেতু ড্রাইভিং আমার খুব পছন্দ একটা জিনিস। তারপর আমার কাছে কিছু টাকা ছিল, আমি ভাবলাম, তখন আমি একটা অফিসে জব করতাম, নামটা বলি, পথিক প্রোডাকশন হাউস। ভাবলাম যে অফিস থেকে লোন নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, মোটামুটি 2-2.5-3 লাখ। তখন তো ওই সময় কার হাটে এরকম দামে গাড়ি পাওয়া যেত। তো কোনো কারণে গাড়িটা আমার তখন কেনা হয় নাই। তারপরে এত বছরও আমি স্টিয়ারিং ধরি নাই, গাড়িতে বসিয়েও নাই, কারো গাড়ি চালানোর ট্রাইও করি না। আমি আবার রিসেন্ট এবছর এপ্রিলে আমি একটা জেদ ধরলাম যে না, ড্রাইভিংয়ে যেহেতু আমার ফোবিয়া আছে, আমি ফোবিয়াটা কাটাতে হবে। তো তার আগে ছোট্ট আরেকটা কথা বলি যে আমার হাই ফোবিয়া আছে। তো পাহাড় আমি প্রচণ্ড ভয় পাই। তো আমি প্লেনে চড়ে 2টা দেশে ঘুরে আসলাম। তো চিন্তা করলাম যে এসে তখন মনে হলো যে ড্রাইভিংটাও আমার, এই ড্রাইভিংয়ের ফোবিয়াটাও আমার দূর করা দরকার। তো আমি আবার ট্রেনিং করে আমার বাবা আমাকে, আব্বা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, রিটায়ার করেছে অলমোস্ট 20 বছর। তো আব্বা আমাকে ফ্ল্যাট কিনে দিবে বলেছিল, যেহেতু আমি এক মেয়ে, 2 ভাই, আমি বড়, ভাইরা ছোট। তো ফ্ল্যাটটা না দিয়ে আব্বা আমাকে কিছু টাকা দিল, যেহেতু মিডিয়াতে আমি খুব কম কাজ করি, আমি এত লোকের সাথে আমার ওঠা বসা নাই, কিংবা আমি হাই হ্যালো কম করি, লিয়াজোটা আমার কম। তো আব্বা বললো যে ঠিক আছে, টাকাটা রাখো, তোমার হাত খরচ যা আসে। তা আমি কি করলাম, পরে চিন্তা করলাম যে না, ড্রাইভিংটা আবার শিখলাম নতুন করে, আমি একটা রিস্ক নেই। দেন আমি কি করলাম, আব্বার করে দেয়া যে সঞ্চয়পত্র, সেটাকে আমি আব্বাকে না জানায়া আমি গাড়ি দেখা শুরু করে দিলাম। এবং টয়োটা আইএসটি, এই গাড়িটা আমার পছন্দ হয়, আমি এই গাড়িটা কিনে ফেলি। এটা আমার টাকা না, আমার বাবার টাকায়, তার মানে গাড়িটা আমার বাবার দেয়া।
আচ্ছা, এটা দর্শক জানবে, এটা ক্লিয়ার হলো যে গাড়িটা হচ্ছে আপনার বাবার আমার টাকা, বাবার। বাবার টাকায়। এটা অনেকেই বাবার মনে টাকা করে যে মানে বাবার দেয়া, বাবার দেয়া বাবার টাকা। দেয়া গাড়ি, বাবার দেয়া গাড়ি, বাবার ব্যাস, দেয়া গাড়ি। সোজা কথা, এখন বাবার দর্শক দেয়া অনেকে গাড়ি। জানবে যে তাসমিতা শিমু হচ্ছে অত বড় মাপের অভিনেত্রী না, কিন্তু সে গাড়িটা কিনলো কিভাবে? Definitely। অনেকে মনে করবে যে গিভ এন্ড টেক করেও গাড়ি no, no, কিনতে no, পারে। no, no, আমি বলি, আমি হুট করে মালয়েশিয়া সিঙ্গাপুর গেলাম, সেটাও কিন্তু আমার বাবার দেয়া, মানে টোটাল অ্যামাউন্টটা বলবো আমার আব্বা আমাকে কত টাকা দিয়েছিল। আচ্ছা ওটা নাই বলি। তো একটা অংশ আব্বা সঞ্চয়পত্র করে রাখে, পারিবারিক কি বলে এটাকে, পারিবারিক সঞ্চয়পত্র সোনালী ব্যাংকে। আর কিছু টাকা যেটা আমার অ্যাকাউন্টে ছিল এফডিআর করা। আমি কি করলাম, ওই ছোট্ট অ্যামাউন্টটা যেটা এফডিআর করা ওইটা ভাঙলাম, ভেঙে বাইরে যাওয়ার জন্য যত রকম প্রসেস আছে সব আমি রেডি করে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসি, সেটাও আব্বার টাকায়। অ্যাকচুয়ালি আমি মিডিয়াতে কাজ করে এই পর্যন্ত একটা টাকাও আমি জমাতে পারি নাই। যা আর্ন করেছিলাম সবটাই হচ্ছে আমার সংসারের খরচ হতো, নিজের পারপাস হোক বা যেভাবেই হোক। আমার আসলে জমানোর ওই ইন্টেনশনটা কখনো কাজ করে না। আমার ছিল বাবার একমাত্র মেয়ে, আর আব্বা আম্মা সবসময় ছোটবেলা থেকে বলে আসতো তুমি তো এক মেয়ে, তোমার এত টেনশন কিছু। সো আমি টেনশনই নেই। কিন্তু আব্বা এই ফ্ল্যাট যেহেতু দিবে না, ওই ফ্ল্যাটের টাকাটা দিয়ে আব্বার যে যাত্রাবাড়ি জমিটা ওটাতে আব্বা হচ্ছে বাড়ি করবে। তো আমি আব্বাকে বললাম যে ওকে, আব্বার ডিসিশনটা ভালো, কারণ আমাকে তুমি 1 কোটি টাকা দিয়ে যদি একটা ফ্ল্যাট কিনে দাও, সে 1 কোটি টাকা দিয়ে তোমার একটা 6 তলা ফাউন্ডেশন হয়ে যাবে বাড়ি। সো আমার মনে হয় যে আমি মেয়ে হিসেবে আমার এই ডিসিশনটা ছিল। দেন ওই কিছু টাকা যেটা দিল সেটা দিয়ে আমি গাড়িটা কিনে ফেলি। আচ্ছা, আপনার বাবার টাকা দিয়ে কেন গাড়ি কিনতে হলো? আপনি যেহেতু মিডিয়াতে অনেক বছর মিডিয়াতে আছেন, সেখানে একটা মানুষ, মেয়েরা তো ইনকাম করলে, আপনি অনেক সিনেমাও করেছেন, নাটকে কাজ করেছেন, ক্যামেরার পেছনেও কাজ করেছেন, আপনি কেন কিনতে পারলেন না নিজের টাকা দিয়ে? আমি তো আপনি কি বলতে চাচ্ছেন যে তাহলে মিডিয়াতে কাজ করে ব্যর্থ, আপনি টাকা জমাতে পারেন নাই, আপনি কিনতে পারেন নাই? ব্যর্থ না, আমি কাজ কম করি। আচ্ছা, আমি কাজ কম করি, ওই যে লিয়াজোটা মেনটেন করি না, আমি কাজ কম করি, বেছে কাজ করি, সব ডিরেক্টরে কাজ করি না। তারপর হচ্ছে এত ওপেন ভাবে থাকতেও পছন্দ করি না। আমি অনেক ওপেন মাইন্ডের, বাট আমি কিন্তু ওপেন না, মানে আমি নিজেকে ওপেন করে দেই না। সো যে যতটুকু কাজ করেছে আমার মনে হয় যে ওইটা দিয়ে আর খুব কম, এইটা দিয়ে আসলে সংসার চালানোর মতো না। সো গাড়ি কিনবো কোত্থেকে? আচ্ছা, আপনার এই সময়ে যারা মেয়েরা, অনেকেই দেখি যে অল্প দিনে মিডিয়াতে কাজ করে তারা গাড়ি কিনে ফেলছে, দেখা যায় অনেকে আসছে টিকটক থেকে। এটা কিভাবে? ক্যাপাসিটি, আমার সেই ক্যাপাসিটি নাই, দ্যাটস হোয়াই। ক্যাপাসিটি নাই বলতে কি, আপনি কি কখনো এরকম কোনো মানে মিডিয়াতে কাজ করেন, যারা ওই যে লিয়াজু বলে ডিরেক্টর বা প্রডিউসাররা অনেক সময় অনেক তারা অফার করে যে তোমাকে নায়িকা বানিয়ে দিব, আমার কথা মতো চলো, সেই রকম কি কোনো অফার পান আপনি? হ্যাঁ পেয়েছি তো। কেন লুফে নেননি কেন? তাহলে তো আপনার গাড়ি থাকতো 2-3টা আগে। আমাকে বলে তাহলে আপনি মুড়ি খান, আমি বলছি আমার মুড়ি পছন্দ, আমি মুড়ি খাই। কেন, আপনি তো তাহলে যদি নায়িকা হয়ে যেতে পারতেন। না, আমার না, অ্যাকচুয়ালি নায়িকা হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। আমার ক্যারেক্টার আর্টিস্ট হতে আমার খুব পছন্দ। আচ্ছা, এই সময়ে যারা কাজ করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যেহেতু আপনি তো অনেক পুরনো, আপনি যখন টনি ডায়াস, জাহিদ হাসান সেই সময় থেকে আপনি মিডিয়ার সাথে যুক্ত ছিলেন, থিয়েটার করতেন সেই 90s থেকে। তো সেই এই সময়ে এখন এসে যারা কাজ করে, ওই সময়ের মিডিয়া আর এখনকার মিডিয়া, এটার মধ্যে পার্থক্য কি? এখনকার প্রজন্মকে আপনি কি বলতে চান, কি মেসেজ দিতে চান? মানে তারা অনেকে আসে যে আগে শিখে আসতো, তারপর আপনার তারা মানে এখন শিখে না, তারা টিকটক থেকে কয়েকদিন কাজ করেই তারা এখন পপুলার হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক ভাইরাল হয়ে যাচ্ছে, আবার মিডিয়া থেকে নাইও হয়ে যাচ্ছে। তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান এই সময়ে? এটা তো আসলে অনেকে আছে না শিখেও অনেক ভালো কাজ করে, অনেকে আছে শিখেও কিছুই হয় না। এটা এক একজনের এক এক রকম ক্যাপাসিটি। বাট যারা নতুন ছেলেমেয়ে যারা আসছে, এদের মধ্যে অনেকে খুব ভালো কাজ করে, অনেকে হচ্ছে ভালো লাগে না। আর ওই টিকটক থেকে বা ভিডিও ভাইরাল করে যারা, এটা ডিরেক্টরদের প্রবলেম, যে ডিরেক্টরদের প্রবলেম বা প্রডিউসারদের প্রবলেম, ওরা ইন্টারেস্ট ফিল করে ওই টাইপের, ওই টাইপের না, মানে ওদের নিয়ে কাজ করতে। ওরা, আমরা যেভাবে কাজ করি, মানে আমরা ডিরেক্টর আর্টিস্ট, ডিরেক্টর যেইভাবে বলবে। যেমন আমার ছোট্ট একটা উদাহরণ দিই, আমার যে ফিল্মটা সাতাও, খন্দকার সুমন দাদার, তো ওইটাতে আমার একটা ক্যারেক্টার ছিল, প্রতিবেশী ক্যারেক্টার ছিল, বৌদি ক্যারেক্টার।
তো আমি গেট আপ নিয়ে আমাকে 2বার করে 2টা গেট আপ নিতে হচ্ছিল। একটা হচ্ছে সদবা, মানে আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে, আর একটা হচ্ছে মারা যাওয়ার পরে। তো একবার দেখা গেল আমি সিঁদুর টিঁদুর দিয়ে বউ সেজে সিন করে আসলাম, আবার পরের সিন আমাকে বললো যে তাসমিতা আপা আপনাকে এখন বিধবার গেট আপটা নিতে হবে, আবার ওগুলা ধুয়ে মুছে বিধবাকে। তো আমি যখন সদবা বা কি বলে এটাকে, মানে বৌদি সেজে বসে ছিলাম, তো এসে খুঁজছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, দ্যাটস ওয়াই। তো বসেছিলাম, এসে খুঁজছিল যে তাসমিতা আপু কই, আপনি রেডি হন, আপনার সিন এখন। তা আমি না ওই বৌদি টৌদি ওদের সাথে বসেছিলাম আর কি। তো দেখলাম যে সে কোনোভাবেই নোটিস করছে না যে আমি ওখানে বসা ছিলাম। তো পরে আমি বললাম যে শিশির ভাই এই যে আমি এখানে, বলেন কোন সিন। তো উনি বলতেছে আপনাকে তো আমি চিনতেই পারি না। তো এটা আমার জন্য অনেক বড় একটা কি বলে এটাকে, অনেক বড় একটা পাওয়া যে আমি ক্যারেক্টারটাকে অ্যাবজর্ব করতে পেরেছিলাম। তারপর যখন আবার আমি বিধবা হয়ে সেটের বাইরে যে বসেছিলাম, মানে আমি না ওদের মতো করে বসেছিলাম পুরো এইরকম করে, মানে 2 পা গ্রামের মহিলারা যেভাবে বসে এরকম করে। আমার যে কলিগরা ছিল ওরা পাশ দিয়ে চলে যাচ্ছে, পাশে গল্প করতেছে, ওদের মাথায় ছিল না যে এটা আমি ছিলাম। তো আমার না এই টাইপের, মানে আমি যখন যেই ক্যারেক্টারে যাই বা স্মার্ট স্লিভলেস পরা, আমার লুক যদিও আমি দেখতে অত সুন্দর না, বাট মাশাআল্লাহ আমার ক্যামেরা ফেস ভালো। আমি যদি একটু লিয়াজু মেনটেন করতাম, হাই হ্যালো করতাম, যেমন সোহেল ভাই আমাকে বকা দেয়, হ্যাঁ তুই তো যোগাযোগ করিস না। তো আমি বললাম ভাইয়া যোগাযোগ করি না কারণ আপনার অনেক বিজি থাকেন, হুটহাট করে ফোন দিব, ব্যস্ততার মধ্যে থাকেন, শুটিং থাকে, স্ক্রিপ্ট লেখেন। তো আমার না অ্যাকচুয়ালি এটা হয় না। যদি আমি লিয়াজুটা মেনটেন করতাম, অ্যাটলিস্ট হাই হ্যালো করতাম, সবাই মাথায় থাকতো যে না ওকে নেই। যাই হোক, এই জন্য কাজ করা। এখন যদি আপনি ভালো কাজের অফার পান, আপনি কি রেগুলার কাজ করবেন? ভালো কাজের অফার বলতে হচ্ছে আমি সবসময় বলি আমার কাছে টাকাটা প্রায়োরিটি, আগেও কম ছিল এখনো কম। আমার কথা হচ্ছে আমি খুব মন খুলে একটু কাজ করতে চাই, মন খুলে ক্যারেক্টার করতে চাই, যে কোনো ক্যারেক্টার। যেমন এক্সপেরিমেন্টাল হিসেবে আমি একটা ইউটিউব কন্টেন্ট করেছিলাম প্রস্টিটিউটের ক্যারেক্টার, ওইটা যতটুকু আমি এফোর্ট দিয়েছিলাম ওইটা যদি ভালো করে পোস্ট প্রোডাকশনটা যদি হতো তাহলে আমার মনে হয় ভালো একটা প্রোডাকশন দেওয়া হতো। বাট ওদের এডিটিং মিউজিক ওগুলো আমার মোটেও পছন্দ হয় নাই। ওইটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে না আমি সব ক্যারেক্টার করতে পারবো। আমার দেখা মতে, আমার জানা মতে আপনি খুব ভালো অ্যাক্টিং করেন। আপনার তা আমি মনে করি যে আপনি একটু যোগাযোগ, যেহেতু মিডিয়াটা কাকে বলে, যেটা হচ্ছে আমাদের যোগাযোগ রাখাই হচ্ছে মিডিয়া, সেটা করলে আমি মনে করি যে আপনি অনেক ভালো করতে পারবেন। অনেক ছেলেরা মেয়েরা কাজ না শিখেও কিন্তু রেগুলার কাজ করছে, বাট আপনি এই যোগাযোগটার কারণে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন, যেটা আমার মনে হয়। আগে যেমন ছিল, আগে কিন্তু ফেসবুক ছিল না, রাইট? আগে ফেসবুক ছিল না, আমরা কি করতাম, আমরা ফোন নাম্বারে কল করতাম, হোয়াটসঅ্যাপ ছিল না, ফোন দিতাম, ভাইয়া কি অবস্থা, কাজ আছে কিনা, আমি তো ফ্রি আছি। হ্যাঁ, যখন অ্যাসিস্ট করতাম, আমি তো অ্যাক্টিং তো পরে ছেড়ে দিলাম, 17 থেকে আবার শুরু করলাম, অ্যাসিস্ট বাদ দিয়ে দিলাম, কারণ আমি যে পেমেন্টে অ্যাসিস্ট্যান্সি করেছি ওই পেমেন্টটা এখনকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা পায় না। সো আমার কলিগরা বললো দরকার নাই তোমার অ্যাসিস্ট্যান্সি করা, তুমি এক কাজ করো, তুমি অ্যাক্টিংয়ে ঢুকো। তো 17 থেকে আস্তে 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 মাশাআল্লাহ বেশ কিছু কাজ করলাম। সাতাও ফিল্ম করলাম, যেটা অনেকগুলা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে। তো কি বলে এটাকে, কি যেন ছিল কোশ্চেনটা ছিল যে আপনি তো রেগুলার কাজ করতে পারেন, এখন যোগাযোগটা মেনটেন করলে। আচ্ছা, তো যেটা হলো তখন ফেসবুক ছিল না। হ্যাঁ, তো এখন যেহেতু ফেসবুকের যুগ, মানুষকে কিন্তু ফোন করে, মেসেঞ্জারে হোক ফোনে হোক, ফোন করে কিন্তু কাউকে নক দেওয়ার কিছু নাই। ধর আমি একটা অকেশনে গেলাম বা এই যে ফিডে আসে, হ্যাঁ, চাইলে কিন্তু ফিডে ছবি বা ভিডিও দেখে ও আচ্ছা তাসমিতা তো আগের চেয়ে অনেক শুকাই গেছে, তাহলে ওকে নিয়ে কাজ করা যায়, দেখি কে। আমার তো দরকার হয় না, মানে আমার কেন, কারোই অ্যাকচুয়ালি দরকার নাই। এই যে টিকটকের যাদেরকে নিয়ে কাজ করছে ওরা কি ডিরেক্টরদেরকে চেনে? আমার তো মনে হয় না চেনা। ওরা তো কোনো আর্টিস্টের নামই বলতে পারবে না। তো ওরা কিভাবে কাজ পায়? তার মানে ওরা টিকটকে ওদেরকে ফলো করে, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা, ওদের কাছে মনে হলো আচ্ছা এই মেয়েটাকে নিয়ে কাজ করি। তা আমার যেহেতু ফেসবুকে আছে, আমি ছবি টবি দিই বা যেটাই হোক, কাজ করি আর না করি, অ্যাটলিস্ট মানুষ যোগাযোগ করবে। আমার কারো ইচ্ছা হয় না, মনে হয় যে
তো এখন নতুনদেরকে উদ্দেশ্য করে যেটা মানে এখন নতুনদেরকে কি বলবেন? ওরা ডেডিকেটেড না। ডেডিকেটেড না। হ্যাঁ, আমি যেমন কাজ কম করি কিন্তু আমি এটাকে ধরে নিলাম এটা আমার পেশা। আমার কিন্তু এখন কোনো কাজ নাই, আমি কোনো প্রফেশনে নাই, বাট তাও নিজেকে না একজন অভিনেত্রী বলি বা আমি অ্যাসিস্ট করতাম, আমি খুব বড় গলায় বলি যে আমি একটা সময় অ্যাসিস্ট করেছি, এখন আমি টুকটাক কাজ করছি। ওই টুকটাক কাজ করে এখন অনেকে বলে যে অল্প কয়টা কাজ করে নিজেকে অভিনেত্রী বলে। তাহলে আমি কয়টা কাজ করলে আমি একজন অভিনেত্রী হতে পারবো? আমি অ্যাওয়ার্ড পেলেই কি আমি অভিনেত্রী হয়ে যাব? আমি ক্যামেরার সামনে দাঁড়ায় অ্যাক্টিং করলাম তার মানেই তো আমি অভিনেত্রী? অবশ্যই। আমি একজন শিল্পী। তো আমার কাছে মনে হয় যে ওরা ডেডিকেটেড না, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে শখের বসে আসে, কিছুদিন কাজ করে, তারপর লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, তারপর আর ভালো লাগে না, এরপর পড়ে যায়।